শীতের আবহে দরজায় কড়া নাড়ছে রমজান মাস। কয়েক মাস পর রমজান শুরু হবে ঠিকই, কিন্তু ইফতারির সবচেয়ে মুখরোচক খাদ্যপণ্যের দাম উদ্বেগ বাড়াচ্ছে ভোক্তাদের। এই যেমন গেল এক বছরে ছোলার দর বেড়েছে 49%। বাকি নিত্যপণ্যের দরদামের কি হাল তাই জানাবো আজকের আয়োজনে। এদিকে বাৎসরিক মূল্যবৃদ্ধির তালিকায় 73%-এর বেশি দর নিয়ে দেশের বাজারে ভোক্তাদের পকেট কাটছে দেশি আদা এবং এলাচ। জানাবো সংকটে পড়া 6 ব্যাংকের এলসির বিধিনিষেধ প্রত্যাহারের খবর, সাথে শেয়ার বাজার, বন্দর এবং হাটের খবর থাকছে সপ্তাহ শুরুর বর্ণিতে। সঙ্গে আছি আমি শম্পা বিশ্বাস। দেশের বাজারে ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের তালিকা ছোট নয়। বাজারের প্রায় সব পণ্যের বাজার দর চড়া হয়েছে কোনো না কোনো সময়। মিনিকেট চাল থেকে শুরু করে বাৎসরিক মূল্য বৃদ্ধিতে বড় সংখ্যা যোগ হয়েছে ক্ষেতের আলু কিংবা দেশি আদায়। ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার দরের তালিকায় রয়েছে মুগ ডাল সহ আরো কয়েকটি নিত্যপণ্য। এবারে দেখে নিতে চাই বছরে কোন পণ্যের দাম কতটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে মিনিকেট চাল, যার আজকের দর 68 থেকে 80 টাকা কেজি। এক মাস আগে এই কেজি ছিল 68 থেকে 80 টাকা, অর্থাৎ একই দাম ছিল। এক বছর আগের দর ছিল 62 থেকে 75 টাকা। সয়াবিন তেল খোলা যেটি রয়েছে সেটি লিটার 165 থেকে 168 টাকা, এটি আজকের বাজার দর। এক মাস আগে এই দর ছিল কিছুটা কম, 163 থেকে 165 টাকা লিটার। এর আগে এক বছর আগে এই দাম ছিল 150 থেকে 155 টাকা লিটার। পাম অয়েল খোলা যেটি রয়েছে সেটি লিটার আজকে 157 থেকে 159 টাকা। এর আগে অর্থাৎ এক মাস আগে এই দাম ছিল 154 থেকে 156 টাকা, এবং এক বছর আগে এই লিটার ছিল 125 থেকে 130 টাকা। মুগ ডাল মানভেদে 150 থেকে 180 টাকা কেজি বর্তমানে, যেটি এক মাস আগে ছিল 155 থেকে 180 টাকা, এবং এক বছর আগে 110 থেকে 145 টাকায় বিক্রি হতো মুগ ডাল। এরপরেই রয়েছে ছোলা, যেটি মানভেদে আজকের দাম 125 থেকে 135 টাকা কেজি। এক মাস আগে এই দাম ছিল 130 থেকে 140 টাকা, এবং এক বছর আগে দাম যথেষ্ট কম ছিল, তখন কেজি ছিল 85 থেকে 90 টাকা। এরপরে রয়েছে আমদানি করা রসুন, যার আজকের বাজার দর 230 থেকে 250 টাকা কেজি। এক মাস আগে এই দর বেশ কম ছিল, অর্থাৎ আমরা বলতে পারি যে 200 থেকে 230 টাকা কেজি ছিল। এক বছর আগে এই দাম ছিল 180 থেকে 200 টাকা কেজি। এরপরে দেশি আদা রয়েছে, যেটির আজকের বাজার দর 450 থেকে 500 টাকা কেজি। এক মাস আগেও এই দর একই ছিল, এবং এক বছর আগে এই দর ছিল মোটামুটি অর্ধেক বলা চলে, অর্থাৎ 250 থেকে 300 টাকা কেজি ছিল। আমদানি করা হলুদের আজকের দাম 280 থেকে 350 টাকা কেজি। এক মাস আগে এই দর ছিল 250 থেকে 300 টাকা কেজি, এবং এক বছর আগে এই দর ছিল 200 থেকে 300 টাকা কেজি। এলাচের আজকের দর 3400 টাকা থেকে 4400 টাকা কেজি, এবং এক মাস আগে এই দাম ছিল 3200 থেকে 3800 টাকা কেজি। এক বছর আগে এই দাম ছিল 1800 টাকা থেকে 2700 টাকা কেজি। ধনিয়ার আজকের মূল্য 230 থেকে 300 টাকা কেজি। এক মাস আগে এই দাম ছিল 220 থেকে 260 টাকা কেজি, এবং এক বছর আগেও মোটামুটি দামের খুব একটা তফাৎ ছিল না, তখন কেজি ছিল 200 থেকে 260 টাকা কেজি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ধনিয়ার দামই মোটামুটি বছর খানেক ধরে কাছাকাছি অবস্থানে রয়েছে। এরপরে রয়েছে ফার্মের ডিম, এর হালি 48 থেকে 50 টাকা, যেটি এক মাস আগে ছিল 48 থেকে 50 টাকা, এবং এক বছর আগে ছিল 40 থেকে 42 টাকা হালি। সবশেষ আমরা দেখতে পাচ্ছি আলুর অবস্থান। আলুর আজকের দর 75 থেকে 80 টাকা কেজি, যেটি এক মাস আগে ছিল 65 থেকে 70 টাকা কেজি, এবং এক বছর আগে এই দাম ছিল 45 থেকে 55 টাকা কেজি। এক মাসের ব্যবধানে রাজশাহীতে এলাচ, লবঙ্গ, দারুচিনি সহ বেড়েছে প্রায় সব ধরনের শুকনা মশলার দাম। তবে কেজিতে 30 থেকে 40 টাকা কমেছে জিরার দর। এ বিষয়ে আরো জানতে এই মুহূর্তে নগরীর সাহেব বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম আক্তার। বাকিটা তার কাছ থেকে জানবো। যুক্ত হচ্ছি মাসুম আক্তারের সঙ্গে।
মাসুমা, জানাবেন কোন মশলার দাম কতটা এবং রমজান আসছে সামনে, সেক্ষেত্রে দাম বাড়তে পারে এমন কোনো আভাস পাচ্ছেন কিনা? রাজশাহী সাহেব বাজারে কিন্তু যে মশলাগুলো আসলে এই মশলাপট্টিতে বিক্রি হচ্ছে তার বেশিরভাগটাই কিন্তু আসলে আমদানি নির্ভর, এবং তাতে করে কিন্তু এখানকার যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, খুচরা ব্যবসায়ী রয়েছেন, তারা বলছেন যে তাদের যেহেতু আসলে রপ্তানি করে এই যে মশলাগুলো আসলে দেশের বাইরের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসতে হয়, এবং তাতে করে তাদের আনার ক্ষেত্রে আসলে যে ডলারের দাম বৃদ্ধির যে প্রভাব, সেটির কারণেই মূলত এই মশলার দামের ঊর্ধ্বগতি। এবং এখন পর্যন্ত কিন্তু বেশ কিছুদিন ধরে আসলে জিরার দাম বেশ খানিকটা কমেছে 30 থেকে 40 টাকা কেজিতে। এছাড়া কিন্তু সব ধরনের মশলা অর্থাৎ দারচিনি, ছোট এলাচ, কালো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার মশলা থেকে আসলে জয়ফল, জয়ত্রী যে মশলাগুলো আসলে সবচেয়ে বেশি রান্নার কাজে ব্যবহৃত হয়, সেই মশলাগুলো কিন্তু দাম এখন পর্যন্ত কিন্তু চড়া। তারা বলছেন যে এখন পর্যন্ত কমার কোনো সম্ভাবনা নেই, এবং গেল এক মাসে কিন্তু বেশ কয়েকটি ধাপেই কিন্তু এই মশলাগুলোর দাম কেজিতে অনেকটা বেড়ে গেছে। একটু যদি জানিয়ে রাখি, আজকে যে দারুচিনি বিক্রি হচ্ছে কিন্তু আজকে রাজশাহীর বাজারে 420 থেকে 500 টাকা কেজি দরে, যেখানে দাম বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা কেজিতে। এছাড়া যে এলাচের দামটা কিন্তু সবসময়ই যে দামের পার্থক্যটি সেটি সবচেয়ে বেশি থাকে বাজারে, এবং এখনও কিন্তু এলাচ পাওয়া যাচ্ছে 3800 থেকে 4500 টাকা কেজি দরে, সেখানে কিন্তু 800 থেকে 1000 টাকার মতো দামের যে বৃদ্ধি সেটি ঘটেছে। পাশাপাশি বড় এলাচ বা কালো এলাচ সেটি বিক্রি হচ্ছে 2700 থেকে 3000 টাকায়, সেখানে 300 থেকে 350 টাকা কিন্তু দাম বেড়েছে। পাশাপাশি জয়ত্রী পাওয়া যাচ্ছে, সেটিও 2700 থেকে 3000, জয়ফল সেটি পাওয়া যাচ্ছে 700 থেকে 800, গোলমরিচ পাওয়া যাচ্ছে 980 টাকা কেজিতে, সেখানেও কিন্তু দাম বেড়েছে 50 থেকে 60 টাকা। এছাড়া যদি জানিয়ে রাখি যে যে জিরার যে দর সেটি কিছুটা কমেছে, 30 থেকে 40 টাকা কেজিতে কমে আজকে জিরা পাওয়া যাচ্ছে 650 থেকে 800 টাকা কেজিতে। এবং ব্যবসায়ীদের কাছে আসলে আমরা জানতে চেয়েছি যে এই দাম বৃদ্ধির কারণ হিসেবে তারা যেটি বারবারই বলছেন যে আসলে তাদের ক্ষেত্রে তেমন কিছু করার থাকে না, এই মশলার বাজারটি সবসময় দাম আসলে ঊর্ধ্বমুখী, এবং তারা আসলে বাধ্য হয়েই বেশি দাম বাড়িয়ে তাদেরকে বিক্রি করতে হচ্ছে, কারণ তারা বেশি দরে কিনছেন। এতে করে আসলে ক্রেতাদের কাছে তাদেরকে সীমিত লাভেই তারা দেওয়ার চেষ্টা করছেন সবসময়, সেটি কিন্তু তারা বলছেন। এবং সামনে যেহেতু রমজান, তাতে করে এখন পর্যন্ত দাম কমার কোনো আভাস কিন্তু ব্যবসায়ীরা দিচ্ছেন না। এই ছিল আমার কাছে রাজশাহীর মশলা বাজারের সর্বশেষ দাম দর। রাজশাহী থেকে মশলার দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মাসুমা আক্তার। এদিকে সংকটে পড়া 6 ব্যাংকের ঋণপত্র বা এলসি খোলার সময় শতভাগ মার্জিন বজায় রাখার বিধি নিষেধ প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। এসব নিয়ে এবারে দেখে নিতে চাই বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি শতভাগ মার্জিন শর্ত না মেনে আগের নিয়মে যেসব ব্যাংক ফিরে গিয়েছে সেগুলোর মধ্যে প্রথমেই রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এবং এর পরেই অবস্থান রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের, চতুর্থ অবস্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক 5, গ্লোবাল ইসলামী ব্যাংক এর পরে অর্থাৎ ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ কমার্স ব্যাংক। অর্থাৎ এই 6টি ব্যাংকের ঋণপত্রের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। গেল সপ্তাহে ডিএসসির সার্বিক সূচক বেড়েছে 8 পয়েন্ট এবং ডিএসসিতে বাজার মূলধন কমেছে 650 কোটি টাকার বেশি। সাপ্তাহিক পুঁজিবাজারে 5 কার্যদিবসে 2 দিন ডিএসসি সূচকের পতন হয়েছিল। চলতি সপ্তাহের শুরুর দিনে সূচক কম থাকলেও বেলা গড়ার পর বাড়তে শুরু করে আবার দর পতনে নেমেছে। চলতি সপ্তাহে বেশ কিছু কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। এবারে জেনে নিব তার বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি চলতি সপ্তাহে যেসব কোম্পানি তাদের পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সেগুলোর নাম। প্রথমে রয়েছে কোম্পানির নাম, তার শুরুতেই রয়েছে SJIBL মুদারাবা পারচু পে আলবন্ড, যার পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে 8 ডিসেম্বর। এরপরেই রয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, যার পর্ষদ সভার তারিখ একই তারিখ অর্থাৎ 8 ডিসেম্বর 2024। এরপরেই রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, যার পর্ষদ সভার তারিখ 9 ডিসেম্বর। দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর পর্ষদ সভার তারিখ 11 ডিসেম্বর। এবং সবশেষ রয়েছে জুট স্পিনার্স লিমিটেড, যার পর্ষদ সভার তারিখ 11 ডিসেম্বর 2024।
অক্টোবরের তুলনায় নভেম্বরে বেড়েছে মোংলা বন্দরে জাহাজ আগমনের সংখ্যা, বৃদ্ধি পেয়েছে কার্গো হ্যান্ডলিং কার্যক্রম। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুম বিল্লাহ। মাসুম, জানাবেন এখন পর্যন্ত কতগুলো জাহাজ বন্দরে ফিরেছে এবং সেই সাথে কি পরিমাণ পণ্য আমদানি রপ্তানি হয়েছে? সম্পা, যদি আপনাকে একটু বলি, এই মাসের থেকে শুরু করি। ডিসেম্বর মাসের 7 তারিখ পর্যন্ত মোংলা বন্দরের সর্বমোট জাহাজ এসেছে 16টি। এই 16টি জাহাজে সর্বমোট পণ্য আমদানি রপ্তানি হয়েছে 3,07,246 মেট্রিক টন। আজকে পর্যন্ত মোংলা বন্দরে 8টি জাহাজ অবস্থান করছে। এর মধ্যে 5টি জাহাজ হারবারি অ্যাঙ্করেজে, 3টি জাহাজ আছে মোংলা বন্দরের আশেপাশে যে এলপিজি জেটিগুলো আছে সেই জেটিতে। হারবারিতে যে জাহাজগুলি আছে সেগুলোতে আছে সার, কয়লা ও ক্লিংকারবাহী পণ্য, এবং সেগুলো থেকে কিন্তু পণ্য খালাসের কাজ যথাযথ নিয়মেই চলছে। এই পণ্যগুলো খালাস করে আসলে লাইটারে করে চলে যায় হলো আমদানিকারকদের স্থানে। যেহেতু এই জাহাজগুলো বন্দরের জেটিতে সরাসরি আসে না, এগুলো হারবারিতে নোঙর করে এবং সেখান থেকে পণ্য খালাস করে লাইটার যোগে আমদানিকারকরা নিয়ে যায়। আমি যদি একটু আপনাকে নভেম্বর এবং অক্টোবর মাসের কথা বলি, অক্টোবর মাসের তুলনায় কিন্তু নভেম্বর মাসে বন্দরে জাহাজ আগমনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর মাসে জাহাজ এসেছিল 72টি, সেখানে নভেম্বর মাসে জাহাজ এসেছে 74টি। নভেম্বর মাসে যে 74টি জাহাজ এসেছে, সেই 74টি জাহাজে প্রায় 10,40,442 মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে। এর মধ্যে 4টি কন্টেইনারবাহী জাহাজ ছিল, যে 4টি কন্টেইনারবাহী জাহাজে 1764 টিউস কন্টেইনার পণ্য আমদানি রপ্তানি হয়েছে, এবং এতে এই নভেম্বর মাসে এই বন্দরে দিয়ে গাড়ি আমদানি হয়েছে 641টি। এবার যদি আমি আপনাকে অক্টোবর মাসের কথা বলি, অক্টোবর মাসে পণ্য জাহাজ এসেছে মোংলা বন্দরে 72টি। এই 72টি জাহাজে প্রায় 9,77,13 মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে। কন্টেইনার 2280 টিউস কন্টেইনার এই বন্দর থেকে পণ্য আমদানি রপ্তানি হয়েছে, এবং গাড়ি এসেছে 645টি। অক্টোবর মাসের তুলনায় নভেম্বর মাসের কার্গো হ্যান্ডেলিং এবং জাহাজের আগমন সংখ্যা সবকিছুই কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে নভেম্বর মাস এবং অক্টোবর মাস এবং চলতি মাসের পণ্য আমদানি রপ্তানির যে তথ্য, তার সর্বশেষ। নভেম্বর মাসে মোংলা বন্দরে বেড়েছে জাহাজ আগমনের সংখ্যা, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুম বিল্লাহ। এদিকে হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে ভারতের সঙ্গে পণ্য আমদানি এবং রপ্তানি। তবে রমজান কেন্দ্রিক পণ্যের আমদানিতে এলসি জটিলতা কাটানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল রানা। চলে যাচ্ছি তার কাছে। রানা, জানাবেন বর্তমানে হিলি স্থলবন্দর দিয়ে কি পরিমাণ পণ্য আমদানি করা হচ্ছে, সেই সাথে রমজান কেন্দ্রিক আমদানি নিয়ে কি জানতে পেরেছেন? শম্পা, আমি আপনাকে শুরুতে একটু জানিয়ে রাখি যে বর্তমান যে পরিস্থিতিতেও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে, এবং প্রতিদিন প্রায় গড়ে আমরা বলতে পারি যে 90 থেকে 100 ট্রাক পণ্য ভারত থেকে আমদানি হচ্ছে, এবং ভারতেও বেশ কিছু পণ্য বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে, এবং সেই কার্যক্রম কিন্তু এই বন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে এই বন্দর দিয়ে যেই পণ্য দুটি বেশি আমদানি এখন হচ্ছে সেটি হচ্ছে চাল এবং পেঁয়াজ। যেহেতু আলু আমদানিটা বন্ধ রয়েছে, যার কারণে এই পণ্য দুটির কারণে কিন্তু বন্দরে একটা সচ্ছলতা এখন পর্যন্ত আমরা দেখেছি। আমি এই ব্যবসায়ীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে যেহেতু সামনে রমজান মাস, এই রমজান মাসের যে এলসি জটিলতা গুলো থাকে ব্যাংক গুলোতে, বিশেষ করে সেই এলসি জটিলতা যেন সরকার নিরসন করে, যাতে করে তারা খুব সহজে পণ্যগুলো আমদানি করতে পারে এবং বাজারে সরবরাহ রেখে রমজান মাসে সেই নিত্য পণ্যগুলোর দাম যেন স্বাভাবিক রাখতে পারে, সেজন্য সরকারের একটা সহযোগিতা তারা চেয়েছেন। তারা যেটি বলছেন বা তাদের যেটি দাবি সেটি হচ্ছে ব্যাংকগুলো বিশেষ করে ছোট ছোট যে ঋণপত্রগুলো রয়েছে, এলসি গুলো রয়েছে, সেইগুলো খোলার ক্ষেত্রে তেমন একটা আগ্রহ দেখান না কিংবা সহযোগিতা করেন না। সেই জায়গাটি দেখবার জন্য কিন্তু বিশেষভাবে অনুরোধ করছে। তারা বলছে যেন ছোট যারা আমদানিকারক রয়েছেন তাদেরকেও যেন ঋণপত্রগুলো সহজ শর্তে দেওয়া যায় এবং তারা যেন পণ্যগুলো আমদানি করতে পারে, সেই জায়গাটিও কিন্তু তারা বারংবার বলছেন। যে সব মিলিয়ে বলা চলে কিন্তু বন্দরের যারা ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু রমজান কেন্দ্রিক যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ছোলা রয়েছে, মসুর ডাল রয়েছে, পেঁয়াজ থেকে আদা থেকে শুরু করে রসুন থেকে শুরু করে সেই পণ্যগুলোর এলসি কিন্তু ইতিমধ্যে খুলতে শুরু করেছে, এবং সেই পণ্যগুলো কিছুটা হলেও প্রবেশ করতেছে এই বন্দর দিয়ে। এবং আমরা সবকিছু মিলিয়েই বলতে পারি যে বন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম সেটি স্বাভাবিক রয়েছে। সবাই এই ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সর্বশেষ পরিস্থিতি। রানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হিলি স্থলবন্দর দিয়ে স্বাভাবিক রয়েছে ভারতের সঙ্গে পণ্য আমদানি রপ্তানি, সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সোহেল রানা।
এর সাথে শেষ করছি বৌনি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।